দর্শক অনেক স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা বীজ সংলাপ শুরু করছি। অবশ্যই নতুন বছর নিয়ে কথা বলবো। অর্থনীতির কি পরিস্থিতি হতে পারে, কোন জায়গায় দাঁড়াতে পারে। যদি আমরা করোনার একটি বড় ধাপ পেরিয়ে এসেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে আবার নতুন সংক্রমণ। এরকম একটা পরিস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় এবং অর্থনীতি আসলে কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এই নিয়ে আলোচনা করব আমরা। আমাদের আজকের আলোচনার বিষয় অর্থনীতির অঙ্গনে নতুন বছর। সাথে আছেন আমাদের ওয়াজেদ হাসান শাহ, উনি অর্থনীতিবিদ, এবং শামস মাহমুদ, উনি আছেন সাবেক সভাপতি ডিসিসিআই থেকে। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন সৈয়দ নুরুল ইসলাম, চেয়ারম্যান ওয়েল গ্রুপ এবং ডিরেক্টর বাংলাদেশ টেক্সটাইলস মিলস লিমিটেড থেকে। আপনাদের দুজনকে অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি দুজন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বছর চলে এসেছে, একটি বছর আমরা পার করে চলে এসেছি। অর্থনীতির অ্যাকচুয়ালি দেখা গেছে অনেক ধরনের ফ্লাকচুয়েশনস এসেছে, অনেক চড়াই উতরাই দিয়ে আমাদের উঠে আসতে হয়েছে। আমি ওয়াজেদ হাসান শাহ আপনার সাথে শুরু করতে চাচ্ছি। জানাবেন যে আসলে কি পরিস্থিতি আমরা আসলে পার করে এসেছি এবং কি ধরনের পরিস্থিতি আমরা সামনে দেখার আশা করতে পারি। থ্যাংক ইউ শেরিনা। প্রথমেই সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আমাদের অর্থনীতির দিকে যদি আমরা তাকাই, অনেক দেশের তুলনায় কিন্তু আমরা অনেক ভালো করেছি। কোভিড কালেও এরকম একটা মহামারী হলো, আমাদের কিন্তু অতটা প্রভাবিত করেনি। তারপরেও প্রভাব অবশ্যই পড়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের হয়তো যেখানে 8%-এর উপরে আমরা জিডিপির প্রবৃদ্ধি আশা করছিলাম, সেখানে তার অর্ধেকের মতো হয়েছে। কিন্তু এই বছরের ব্যাপারে আমরা যেরকম আশাবাদী ছিলাম, এখন অমনিকনের ধাক্কাটা কিরকম আমাদের অর্থনীতিতে এসে পড়বে এটা দেখার বিষয়। এখন পর্যন্ত মনে হচ্ছে অমনিকন যতটা ছোঁয়াচে ততটা ক্ষতি হয়তো করে না মৃত্যুর দিক থেকে, কিন্তু এখন কতটা আমরা এটা সামলে উঠতে পারি তার উপর অনেক কিছু নির্ভর করবে। আমরা যদি দেখি আমাদের ফরেক্স রিজার্ভ এর উপরে কিছুটা চাপ পড়েছে। আমাদের আমরা আমদানি নির্ভর অর্থনীতি, আমাদের আমদানি তো বাড়া খুবই স্বাভাবিক, যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড আবার গতিশীলতা ফিরে পেয়েছে। আমাদের রপ্তানিতে আমরা রেকর্ড পেয়েছি, এটা আমাদের শামস মাহমুদ সাহেব আমার থেকে আরো ভালো বলতে পারবেন, কারণ ওনারা আমাদের আরএমজি সেক্টরের সাথে সংশ্লিষ্ট। আমাদের রেমিটেন্স বাড়তে বাড়তে কিছুটা বোধহয় একটু কমে এসেছে। অনেকেই বলছে যে ডলারের যেহেতু আনঅফিশিয়াল রেট এবং অফিশিয়াল রেটের মধ্যে একটা বড় গ্যাপ, প্রায় 4-5 টাকার গ্যাপ, সেই কারণে আমাদের হয়তো অফিশিয়াল চ্যানেলে ডলার আসা কমে যাচ্ছে। আশা করছি সেটার সমাধান আমরা খুঁজে পাবো। আমাদের 2% ইনসেন্টিভ আছে রেমিটেন্সের উপরে, অনেকে বলছেন এটা বাড়ানোর কথা। পাশাপাশি আমাদের বিদেশে কর্মসংস্থান যেটা ছিল সেটা অনেকটা স্টপ হয়ে আসছিল, সেইটা কিছুটা গতিশীলতা ফিরে পেয়েছে। এক জায়গায় দেখলাম 1.5 টাইমস বেশি গেছে 2020-এর তুলনায় 2021-এ আমাদের দেশ থেকে যারা কর্মী যান, অভিবাসী কর্মী। আরেক জায়গায় দেখলাম দ্বিগুণ। সুতরাং এটা বাড়ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে অর্থনীতি, আমাদের প্রত্যেক বছর যেখানে 20 লাখ 22 লাখ নতুন কর্মী যোগ হয় শ্রমবাজারে, সেখানে আমাদের ক্ষমতা নেই সেটা অ্যাবজর্ব করার। সুতরাং বিদেশে কর্মী পাঠানোটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা আমাদের বৈদেশিক বিদেশ থেকে আমাদের টাকা ফেরত আসার ক্ষেত্রে, ডলার পাঠানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেলের দামটা বেড়ে যাওয়ায় আমাদের ইনফ্লেশনারি প্রেশার, মুদ্রাস্ফীতি কিছুটা বৃদ্ধি পাচ্ছে। ডিজেলের দামটা বিশেষ করে বাড়ানোতে অনেক কিছুতেই প্রভাব পড়েছে, বাস ভাড়া থেকে শুরু করে চালের বাজার, তেলের বাজার, সবকিছুতেই দামের উপরে প্রভাব পড়ছে। আরো অনেক ব্যাপারই আছে, কিন্তু আমার মনে হয় আমি এখানেই আমার কথা সীমিত রেখে শামস মাহমুদ সাহেবকে বলার সুযোগ দিই। সেরিনা। জি অবশ্যই, অনেক ধন্যবাদ। শামস মাহমুদ আপনার কাছে আসতে চাচ্ছি। উনি বললো যে কিছু বিষয় আপনি হয়তো আমাদেরকে একটু ফোকাস করে বলতে পারবেন। রপ্তানির একটি বিষয় নিয়ে উনি কথা বলছিল, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাবো। জি ধন্যবাদ। শুরুতে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দিয়ে শুরু করতে চাই। তো ওয়াজেদ সাহেব যে জিনিসটা বলেছে ইজ অ্যাবসলিউটলি, উনি একটা মানে একটা হকাই ভিউ অফ দ্য এন্টায়ার আমাদের ইকোনমিক দিয়েছে। কিন্তু এখানে কতগুলো জিনিস আছে, যেমন এক্সপোর্টের ক্ষেত্রে আমরা আশাবাদী, আবার কিছুটা অ্যাপ্রিহেনসিভ। আশাবাদী কেন আগে বলি। আশাবাদী হলো যে আপনি জিওপলিটিক্যাল যদি সিচুয়েশন চিন্তা করেন, বাংলাদেশের রপ্তানি স্পেশালি আরএমজি সেক্টর আর টেক্সটাইল সেক্টরে আমাদের কম্পিটিশন ছিল ইথিওপিয়া, which was up and coming, Myanmar and China to a large extent. কিন্তু যেটা এখন দেখা যাচ্ছে যে ইথিওপিয়া একটা সিভিল ওয়ারের আনরেস্টের মতন হচ্ছে। ওখানে ওনাদের যে প্রেফারেন্সিয়াল যে ডিউটি ফ্রি অ্যাক্সেস ছিল আমেরিকায়, ওটা কিন্তু এখন বন্ধ করা হয়ে গেছে। তো
ওটার জন্য ওখানে যে বাইরেরা ছিল ওনারা বাংলাদেশে আসছে। মিয়ানমারের যে সিচুয়েশন, ওখানে মিলিটারি টেক ওভারের পরে ওখান থেকে বাইরের অর্ডার ক্যান্সেলেশন করে বাংলাদেশে আসছে। অ্যাট দ্য সেম টাইম চায়নাতে কিন্তু সাপ্লাই চেন একটা শক এসেছে, ওখানে কিন্তু আবার লকডাউনে যাচ্ছে। তারপরে যেটা হয়েছে যে ওখানে এনার্জি ক্রাইসিসের জন্য কিছুটা রেশনিং করা হচ্ছে ইলেকট্রিসিটি, প্রোডাকশন ক্যাপাসিটি কমে গেছে ওখানে। তো ওখান থেকেও কিন্তু বায়াররা লং টার্ম চিন্তা করে বাংলাদেশে অর্ডার সুইচ করছে। তো আমাদের রপ্তানি খাতের স্পেশালি আরএনজি সেক্টরে আমি বলবো যে সামনের দিনগুলোতে ভালো একটা ফ্লো আসছে আমাদের অর্ডারের। কিন্তু যে জিনিসগুলো আমাদের জন্য চিন্তার বিষয়, এক নম্বর হলো যে আপনার রিসেন্টলি যেটা দেখা গেল এই কোভিড এর পরে সরকার কিন্তু ওনারা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গুলো আবার শুরু করেছে। তো আগে যে সমস্যা ছিল যে প্রাইভেট সেক্টর বরোইং, কিন্তু সবসময় সরকারের বরোইং এর থেকে, কারণ সরকার কিন্তু বেসরকারি ব্যাংকও একটা মূলধনের একটা ওনাদের একটা অর্থ যোগান করার একটা ওয়ে। তো ওনারা ব্যাংকিং সেক্টর থেকে যখন টাকা নেয় তখন বেসরকারি খাত কিন্তু অলওয়েজ একটু সাইডে সরে যায়, কারণ ব্যাংকরা জানে যে সরকার যদি টাকা নেয়, সরকার কিন্তু বাংলা সরকারের একটা ভালো জিনিস আছে, ওনারা কিন্তু কখনো কোনো ডিফল্ট করেনি, সবসময় পেমেন্ট অন টাইম করেছে। এটা ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও। তো ওই জন্য কিন্তু ব্যাংকরা তখন যেটা হয় যে আগ্রহী হয় সরকারকে ঋণটা দিতে, বেসরকারি খাতকে না দিয়ে। তো এই সমস্যাটা একটা হবে। অ্যাট দ্য সেম টাইম যেটা একটা রিসেন্ট রিপোর্ট গত সপ্তাহে বের হয়েছে, ওটা হলো যে নেক্সট ইয়ারে এই বছরে আপনার যে এনার্জির যে অয়েলের যে আউটপুটটা হবে, ডিমান্ড উইল সারপাস দ্যাট। সো আমরা ধরে নিতে পারি যে এটার একটা প্রভাব পড়বে, কারণ অলরেডি ফ্রেট কস্ট কিন্তু বেড়ে গেছে, আমাদের ফ্রেট কস্ট বেড়ে গেছে, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেছে। এই ছোট ছোট জিনিসগুলো এখানে অ্যাড হলে এটা হবে। আরেকটা হলো ডলারের উপর যে প্রেশারটা আসবে, কারণ এখানে একটা জিনিস আমাদের বুঝতে লাগবে যে অলরেডি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ইম্পোর্ট বেশি হচ্ছে, এক্সপোর্ট সেই তুলনায় হচ্ছে না। তো দিস উইল বি অ্যান ইস্যু। আর এখানে আরেকটা জিনিস যেটা হলো যে আমরা কিন্তু কোভিড এর সময় সবাই একটা প্রবলেম পড়েছিলাম, আমাদের ব্যবসার যে সাইকেল থাকে, একটা সাইকেল থাকে, ওটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওটা কিন্তু সরকার যেহেতু এখন রিপেমেন্টটা বন্ধ করে রেখেছে, ব্যাংক ইনস্টলমেন্ট পেমেন্টটা বন্ধ করে রেখেছিল, আমাদের ওই প্রবলেমে পড়তে হয়নি। কিন্তু এখন যেহেতু শুরু করেছে এইটা, প্লাস আরএমজি সেক্টরের আরেকটা যে সমস্যা হয়েছে, এখন যে অর্ডার গুলো ম্যাক্সিমাম গার্মেন্টস আছে, এগুলো কিন্তু নেওয়া হয়েছিল জানুয়ারি মাসে। এই গত বছরের জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে নেওয়া হয়েছিল একটা লোয়ার প্রাইস। কিন্তু তারপরে কি দেখা গেল, জুন মাস থেকে কিন্তু আপনার র মেটেরিয়াল, আরএমজি সেক্টরের, টেক্সটাইল সেক্টরের যে র মেটেরিয়াল, এগুলোর দাম কিন্তু 50% বেড়ে গেল, 40% বেড়ে গেল, কেমিক্যালের কস্ট 30% বেড়ে গেল, ফ্রেটের কস্ট 3 গুণ হয়ে গেল। তো এগুলো কিন্তু বায়াররা কিন্তু আপচার্জ সবাইকে দেয়নি, কিছুটা দিয়েছে। কিন্তু এই লসটা কিন্তু বহন করতে হবে আরএমজি সেক্টরকে, যারা উদ্যোক্তা। তো এটার জন্য একটা রিস্ট্রাকচারিং লাগবে। তো সামনের দিনগুলোতে আমি বলবো যে মানে ব্যবসার ক্ষেত্রে প্রবলেম হবেই। এইগুলাকে কিভাবে আমরা ওভারকাম করব, সরকারের সাথে একসাথে একটা এই বিষয়ে আমি এর পরের ধাপে এসে আপনার সাথে এই বিষয়ে কথা বলছি। সৈয়দ নুরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি চেয়ারম্যান ওয়েল গ্রুপ এবং ডিরেক্টর বাংলাদেশ টেক্সটাইল মিলস লিমিটেড থেকে। অনেক স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা কথা বলছিলাম অর্থনীতির অঙ্গনে নতুন বছর নিয়ে, টেক্সটাইল মিলসের কি অবস্থা আপনার কাছ থেকে জানতে চাবো, গত বছরটা কেমন গেল এবং সামনের বছরটা আসলে আমরা নতুন কি চিন্তা করছি। ধন্যবাদ। আমি একটু লেটে কানেকশন ছিলাম। এনিওয়ে, আমি শামস আলোচনা করছিলেন, আমি কিছু শুনতে পেরেছি, কিছু শুনতে পারিনি। বাট এনিওয়ে, আপনার কথার মধ্যে যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনি জানতে চেয়েছেন যে গত 21 আমাদের কেমন ছিল। আমি বলবো 20-21 আমাদের কেমন ছিল, 1922 আমাদের কেমন যাবে। 20-21 কিন্তু সারা পৃথিবীতে করোনার কারণে আমাদের যে সংকট ছিল, সেই সংকটটাকে আমরা সেই সংকটের মধ্যে থেকে আমাদের বাংলাদেশের অর্থনীতিটা মোচড় খেয়েছে, ভেঙে যায়নি। আমি এই কথাটাই বলি যে বাংলাদেশে কোন একজন বিখ্যাত অর্থনীতিবিদ বলেছেন যে 19-20 বা 20-21 অর্থনীতি করোনাকালীন সংকটের কারণে একটা মোচড় খেয়েছে, ভেঙে যায়নি। বাট আমার কাছে এখন শঙ্কার জায়গাটা হচ্ছে 2022 সালে আসলে আমাদের অর্থনীতি এই মোচড় খাওয়া অর্থনীতিটাকে ঘুরে দাঁড়াবে নাকি ভেঙে পড়বে, এই বিষয়টা নিয়ে আসলে আমাদের এখন গবেষণা করার সময় এসছে। শামস আমাদের নীতি নির্ধারকদের মধ্যে আছেন, বিজেপির সাথে কাজ করে, নিজেও বড় ব্যবসায়ী, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট ছিল। আমার কাছে মনে হয় আমাদের 2022 সালটা হবে
আরো অনেক বেশি চ্যালেঞ্জিং। আমরা যতটুক না সমস্যার মধ্যে ছিলাম 2020 তার 21-এ, তার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে আমাদের 2022 যার নমুনা আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখেন আমরা কিন্তু 2020-21-এ ছিলাম লো সেলিং পিরিয়ড, যেটাকে অর্থাৎ ডিমান্ড কম হওয়ার কারণে আমাদের বিক্রি কম ছিল, বিক্রি কম হতে আমাদের সেলস রেভিনিউ আমাদের কম ছিল, এটাতে আমাদের ক্যাশ ফ্লোতে একটা বড় ধরনের ক্ষতি চাপ ছিল, ক্রাঞ্চ ক্রিয়েট হয়েছিল। কিন্তু 2022 সালে এসে আমাদের সেলিং রেভিনিউ ইজ ইনক্রিজিং, কিন্তু আমাদের এনপিএল এর ব্যালেন্স ইজ গেটিং জিরো। তার কথা অর্থাৎ প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আমাদের প্রতিদিন মাইনাস হতে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে র মেটেরিয়ালস প্রাইসেস স্কাইরকেটিং, logistic cost is, I should say, super skyrocketing. সাংহাই থেকে যে কন্টেইনার আমরা বা শামসা আমরা আনতাম $900, $1100, $1200 দিয়ে ফ্রেট ফরওয়ার্ডার বা মেইন লাইনরা আমাদের পেছনে পেছনে ঘুরতো, তারা বলছে দে আর আস্কিং 8,000 or 10,000 per 40 feet containers. ফর এক্সাম্পল, একটি স্পিনিং মিলের মালিক হিসেবে আমি প্রতি মাসে আমার সাংহাই থেকে ফাইবার আসতে হয় 60 containers to 70 containers. I used to pay on an average around $1,200. I am paying today $8,200. That means আমার কিন্তু $9,000 পার কন্টেনারে বেড়ে গেছে। তাহলে 60 কন্টেনার যদি আসে, প্রায় $5 লক্ষ আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে ফর মাই ফাইবার কস্ট। এই ফাইবার কস্টের উপর যে প্রাইস, যে ইয়ার্নটা আমি বানিয়ে, সুতাটা বানিয়ে আমি কাপড় বানানোর জন্য সাপ্লাই করব, সেই $6 লক্ষ আমাকে বাড়তি কেউ দেবে না। হয়তো আমি আপচার্জ $100 পাবো, $600,000 I will not get. এই $600,000 এর মধ্যে যে $500,000 আমার শর্টেজ থেকে যাচ্ছে কস্ট অফ প্রোডাকশনে, নো বায়ার উইল নট গিভ ইট। এই সমস্যাটা কিন্তু পুরো 2022 সাল চলতে থাকবে বলে আমি অন্তত মনে করি। আমার যে সামান্য জ্ঞান, যে বুদ্ধি, সেই বুদ্ধিতে আমি মনে করি করোনাকালীন সময়ে আমাদের যে লজিস্টিক্স সেক্টর অর্থাৎ সাপ্লাই চেইন যে গ্লোবাল ইন্টারাপশন যেটা হয়েছে, সেটাকে রিস্ট্রাকচারিং না হওয়া পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হবে না। আপনি দেখেন র মেটেরিয়ালসের দাম বাড়ছে, অনেকে বলে কেন র মেটেরিয়ালসের দাম বাড়ছে? আমি বলবো র মেটেরিয়ালসের দাম বাড়ার মূল কারণটা হচ্ছে গ্লোবাল সাপ্লাই চেইনের ইন্টারাপশনের কারণে। যে সাপ্লাই চেইন ইন্টারাপশন হয়েছে, একজন ফাইবার ম্যানুফ্যাকচারার চায়নাতে, তাকে কিন্তু ক্রুড অয়েল ইম্পোর্ট করতে হয়, সেটার উপর ফাইবার ফ্রেট বেড়ে গেছে। সে যখন ফিনিশ করে, যখন আমাকে সাংহাই থেকে যখন চিটাগং পোর্টে লোডিং এর প্রশ্ন আসছে, তখন আরেক দফা তার ফ্রেট বেড়েছে। অল টুগেদার যতটুক না আসলে র মেটেরিয়ালসের দাম বেড়েছে, তার থেকে 10 গুণ দাম বেড়ে গেছে লজিস্টিক কস্ট। এটা কিন্তু দিন শেষে সিএনএফ এর উপর পড়ছে। এই সমস্যার সমাধান কিন্তু 2022 সালে হবে বলে আমি মনে করি না। এর মধ্যে একটা নতুন চ্যালেঞ্জ হচ্ছে যে কোভিড, বিভিন্ন মিউটেশনের নাম দিয়ে কোভিড যেভাবে লম্পদম্প করছে পৃথিবীতে, সেটা গিয়ে কোথায় আবার ঠেকবে, সেটা কিন্তু আরেকটা জিনিস। আমি ধরে নিলাম যে কোভিডকে আমরা ম্যানেজ করেছি, কারণ ভ্যাকসিনেশনের কারণে মোটামুটি আমরা একটা জায়গায় এসেছি। আমরা ধরে নিলাম যে কোভিড এর কারণে সেলস ইন্টারাপশনটা আগের মতো হবে না, সেলস হয়তো আমাদের থাকবে। অর্থাৎ আমি একটা টার্ম ইউজ করেছি, সেটা হচ্ছে যে সেলস রেভিনিউ আমার পিএনএল এ কিন্তু বড় হবে, কিন্তু আমার পিএনএল এর মূল জায়গা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স এন্ড আফটার ট্যাক্স। সেখানে আমি আসলে কোথায় গিয়ে দাঁড়াবো? আমি নিশ্চিত করে বলতে পারি মোস্ট অফ দ্য কর্পোরেট হাউসের পিএনএল উইল বি মাইনাস ইন 2022। পিএনএল মাইনাস যখন হয়, তখন কি হয়? দ্যাট মিনস আমাদের যে ক্যাশ ফ্লোতে আমাদের বড় ধরনের একটা প্রেশার ক্রিয়েট হবে। সেটার জন্য আমাদের ব্যাংকিং ব্যবস্থায় যেতে হবে। ব্যাংক ব্যবস্থা আমাদের যতটুক সাপোর্ট সরকারের সমর্থন দিয়েছে, গতকালও একটা সার্কুলার কিন্তু পেয়েছি আমরা, যে লেটেস্ট সার্কুলার যেটা আমরা ওয়েট করছিলাম, আর শামস আমার চেয়ে ভালো বলতে পারবে, যে আমরা 2021 সালে টোটাল ইনস্টলমেন্টের 25% দিতে পারলে আমরা ক্লাসিফাইড হতাম না। সেটা আমরা দেন দরবার করে সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছি। গতকালই আমাদেরকে একটা নতুন সার্কুলার করেছে, অর্থাৎ নট 25, 15% দিতে পারলে আপনি ক্লাসিফাইড হবেন। অর্থাৎ আমি ক্লাসিফিকেশন থেকে বেঁচে গেলাম 2021 সালে, কিন্তু 2022 সালের ক্লাসিফিকেশনের যে সুপার রিস্ক, আমি বলবো যে 2020-21-এ আমাদের কিন্তু কথা বলার অনেক জায়গা ছিল। আমরা নীতি নির্ধারকদেরকে বলতে পেরেছিলাম লো সেলিং, ব্যবসা বন্ধ আমাদের দেন। কিন্তু এখন যখন নীতি নির্ধারকরা যখন কম্পিউটারে দেখেন, ওনারা যখন রিপোর্ট গুলা দেখেন 20% এক্সপোর্ট গ্রোথ, দেন আমার যে ব্রোকারেজ বন্ধু বলে, তুমি আবার নীতি সহায়তা চাচ্ছ কেন, তোমার তো এক্সপোর্ট গ্রোথ ইজ হাই। আমাকে কিন্তু পাল্টা বলতে হবে, দিস রেভিনিউ ইজ ইনফ্লেটেড রেভিনিউ বিকজ অফ দ্য র মেটেরিয়ালস প্রাইস এবং সাপ্লাই চেইন ইন্টারাপশনের কারণে আমার রেভিনিউ থেকে যে টাকাটা চলে যাচ্ছে, সেই টাকাটা কিন্তু কাভারে যাচ্ছে না। হয়তো ন্যাশনাল বাস্কেটে
আমার রেভিনিউটা বড় হচ্ছে, যেমন ইন্ডিভিজুয়াল কোম্পানিতে আমার পিএনএল, আমার রেভিনিউ, সেলস রেভিনিউ বড় হচ্ছে, যেমন সরকারের রাষ্ট্রীয় পিএনএলও কিন্তু রেভিনিউ বড় হচ্ছে। দিন শেষে দেখতে হবে সরকারের পিএনএল এ প্রফিট কতটুকু আছে আর ইন্ডিভিজুয়াল কোম্পানিতে আমাদের নেট প্রফিট কতটুকু আছে। নেট প্রফিট যতক্ষণ না পর্যন্ত আমি এনশিওর করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি যেমন সাস্টেইন করব না। আমি যদি ম্যানুফ্যাকচারিং খাত সাস্টেইন না করে তাহলে সার্ভিস খাত দাঁড়াবে না। সার্ভিস খাত না দাঁড়ালে রেভিনিউতে বিরাট একটা ঘাটতি হবে, সরকার কিন্তু ব্যয় ব্যবস্থা নির্বাহ করতে পারবে না। তাই আমার কাছে মনে হয় 2020-21 সালে আমাদের অর্থনীতি করোনা সংকটের কারণে যে মোচড় খেয়েছে, সেই মোচড়টা থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো নাকি আমাদের অর্থনীতি ভেঙে পড়বে, সেটা নিয়ে কিন্তু এখন থেকে গবেষণা করতে হবে। জি, অবশ্যই আপনি যেভাবে বুঝিয়ে আসলে বিষয়টিকে বলেছেন, বোঝা যাচ্ছে যে আসলে সামনে হয়তো আমাদের আরো চ্যালেঞ্জেস এর সম্মুখীন হতে পারে। আমি একটু ওয়াজেদ হাসান শাহ আপনার কাছে আসতে চাচ্ছিলাম। সৈয়দ নুরুল ইসলাম ওভারঅল একটা সিনারিও আমাদেরকে জানালেন যে কি হতে পারে, কিভাবে এটা লং টার্ম একটা এফেক্ট আনতে পারে, একটা চেইন এফেক্ট রাখতে পারে। এই বিষয়ে আপনি একটু বলবেন যে অর্থনীতিতে এর প্রভাব কি পড়তে পারে? সৈয়দ নুরুল ইসলাম ভাই যেভাবে বললেন সেটা তো খুবই উদ্বেগজনক ব্যাপার। কারণ আরএমজি খাত পুরো মানে আপনি যদি ব্যাকওয়ার্ড লিঙ্কের সহ দেখেন, টেক্সটাইল থেকে শুরু করে আরএনজি, এই পুরো খাতটা আমাদের অর্থনীতির কি বলবো মূল চালিকা শক্তি এক অর্থে বলা যেতে পারে। এই ধরনের সমস্যা যদি মুখোমুখি ওনারা হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আমাদের অর্থনীতিতে আমরা যেরকম দেখছিলাম তার থেকেও বেশি চ্যালেঞ্জ আছে। আমরা লজিস্টিক কস্টের কথা তো আমরা সবাই জানি, সাপ্লাই চেইন ডিসরাপশনের কথাও আমরা জানি। উনি বললেন যে প্রভাবটা পড়েছে, শামসটির কথাটা আগে বলেছিল যে অনেক দেশের, মিয়ানমারের উপরে বিভিন্ন ধরনের হয়তো এমবার্গো বসছে, ইথিওপিয়ার উপরে কিছু রিস্ট্রিকশন বসছে, চায়নার কিছু প্রবলেম আছে, ইভেন ভিয়েতনামের কথাও আমি যেটা জেনেছি সেটা হলো যে ওদেরও কোভিড পরিস্থিতির কারণে ওদেরও সাপ্লাই চেইন ডিসরাপশনের ফলে ওদেরও এক্সপোর্টে কিছুটা প্রভাব পড়েছে। আমরা আশাবাদী ছিলাম, আমরা যারা অর্থনীতির ছাত্র, যে এই প্রভাবগুলির ফলে বাংলাদেশ কিছুটা সুবিধা পাবে, এবং যে কারণে আমাদের এক্সপোর্ট দেখা গেছে বোধহয় অক্টোবর নভেম্বর মাসে বোধহয় রেকর্ড পরিমাণ এক্সপোর্ট হয়েছে আমাদের ফর 1 মান্থ, এবং আমরা আশা করছিলাম এইটারই কন্টিনিউয়েশন হবে। কিন্তু সৈয়দ নুরুল ইসলাম ভাই যেসব কথা বলছেন তাতে এক্সপোর্ট বাড়লেও যদি ওনারা প্রফিটে না থাকতে পারেন সেটা তো অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে অর্থনীতিতে। এবং আমরা সবসময় শুনে আসছি যে বিজিএমএ সবসময় বলেছে যে আমাদের টাকার ডিপ্রিসিয়েশন হওয়া উচিত, ডিভ্যালু করা উচিত টাকাকে। এখন অর্থনীতির ছাত্র হিসেবে আমি যেভাবে দেখেছি বিষয়টাকে সেটা হলো যে ডলারের দাম বাড়লে তাদের এক্সপোর্ট আর্নিংস থেকে যে টাকা যখন কনভার্ট করে সেটা যেরকম পারে, বাস্তবতা হলো আমরা যেহেতু যে কথাটা আমি আগেই বলেছি আমদানি নির্ভর একটা অর্থনীতি, আমাদের আমদানি সবসময় রপ্তানি থেকে বেশি। সেই আমদানি নির্ভর অর্থনীতি হওয়ার ফলে আমাদের ইনফ্লেশনারি প্রেশারটা আরো বেশি পড়বে যদি ডলারের স্ট্রঙ্গার হয় টাকার এগেনস্টে। এবং এখন ইনফর্মাল মার্কেটে 90-এর মতো বোধহয় এক্সচেঞ্জ রেট, সেখানে ব্যাংক থেকে কিন্তু ওনারা 85-86 বেশি কখনোই পাবেন না বলে মানে এখন পর্যন্ত আমি যেটুকু জানি 85-86 বেশি ওনারা কনভার্ট করতে পারেন না। সো মানে আবার কিনতে গেলে তখন ডলারের দামটা বেশি হয়, ইম্পোর্টের উপরে প্রেশারটা কিন্তু বেশি পড়ছে। এগুলি কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়বে। এবং সাধারণ মানুষ আমরা দেখছি যে আমাদের অবশ্যই অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে, আমাদের পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের কিন্তু পাশাপাশি ক্রয় ক্ষমতা কমছে। এটা একটা চিন্তার বিষয়। অবশ্যই। শামস মাহমুদ, আপনি এই বিষয়ে কি বলবেন? দুইজন বক্তার কাছ থেকে আমরা শুনতে পেলাম যে পরিস্থিতিটা আসলে কোথায় গিয়ে দাঁড়াতে পারে, কি ধরনের ফ্লাকচুয়েশনস আসতে পারে, ইকোনমিতে কি ধরনের এফেক্ট পড়তে পারে, আপনি কি বলবেন? না, আমি তো একমত, দুজনের সাথে একমত। কারণ এই প্রবলেম গুলো কিন্তু শুরুতে যেটা বলছিলাম যে এটা কিন্তু ওভারকাম করতে লাগবে। এটা কিন্তু গত বছরের যে প্রবলেম ছিল ওটাকে আমরা টেনে নিয়ে আসছি এই বছর পর্যন্ত। তো এখন সবাই সব সময় একটা প্রশ্ন করে যে যদি এতই সমস্যা হয় তাহলে আপনারা ব্যবসা করছেন কেন? এখন দেখেন, ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী যারাই আছে আমরা কিন্তু একটা পুঁজি দিয়ে ব্যবসা করি। বড় ব্যবসার ক্ষেত্রে আমাদের বাসা টাসা এগুলো সব মর্গেজ দিয়ে আমরা ব্যবসা করি। তো আমি যদি ব্যাংকের মানে পেমেন্ট না করি আমার কিন্তু বাসা ব্যাংক নিয়ে যাবে। তারপর ছোট যে ব্যবসায়ী আছে ওনারা কিন্তু অনেক লোন টোন নিয়ে, আত্মীয়স্বজন ওনাদের থেকে লোন নেয়, তারপর নিজেদের যে সঞ্চয় ছিল ওনার থেকে কিন্তু লোন নিয়ে ওনারা ব্যবসাটা করে। তো ওনারা কিন্তু ওই টাকাটা পরিশোধ করার জন্যই কিন্তু ওনার ব্যবসা থাকে, লস দিয়ে হলেও কিছু টাকা ফেরত দেওয়ার জন্য কিন্তু ব্যবসা থাকে। তো এই জিনিসগুলো কিন্তু ওভারঅল যে বিজনেস যে সিনারিও এখানে কিন্তু ইম্প্যাক্ট করবে। আর এর থেকে বড় জিনিস যেটা হবে যে এখন দ্য ওয়ে থিংস আর গোয়িং, ইনফ্লেশনের একটা এফেক্ট আসবে। নন ফুড ইনফ্লেশন বলেন, ফুড ইনফ্লেশন বলেন। তো এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আরেকটা জিনিস, যেটা আমরা ব্যবসা নিয়ে যখন কথা বলি, যে কোনো অর্থনীতির মূল যে শক্তি ওটা হলো দ্য মিডল ক্লাস।
মিডল ক্লাসের যখন পারচেসিং পাওয়ার যখন এফেক্টেড হবে, তখন কিন্তু ওভারঅল ইন্টারনাল যে অর্থনীতির, আমাদের অভ্যন্তরীণ অর্থনীতির যে একটা চাকা থাকে, ওখানে এফেক্ট হলে কিন্তু তখন কিন্তু সমস্যা শুরু হয়। কয়েকদিন আগে একটা পরিসংখ্যান ছিল যে অ্যাভারেজ স্যালারি এখন 20,000 থেকে 15,000 নেমে আসছে। তো এটাই কিন্তু একটা ওয়ার্নিং সাইন। আপনার স্যালারি কমছে একদিকে, আবার ইনফ্লেশন যখন হবে, তখন জিনিসপাতির দাম যখন বেড়ে যাবে, তখন আপনার ক্রয় ক্ষমতা কিন্তু কমে যাবে। এটা একটা জিনিস, এটা একটা বড় একটা প্রবলেম হবে। আর আরেকটা জিনিস আমার এই বছরের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হবে, ওটা হলো যে নতুন কর্মসংস্থান তৈরি করা। যারা নতুন করে গ্রাজুয়েট করেছে, যারা গত বছর গ্রাজুয়েশন করেছে অথবা তার আগের বছর ছিল, গত 3 বছরের যারা মার্কেটে আসছে, যারা নতুন ফ্রেশ গ্রাজুয়েটস রেডি টু এন্টার দ্য ওয়ার্কফোর্স, ওনারা কি করবে? ওনারা কিন্তু 3 বছর ধরে কিন্তু নতুন কোনো কর্মসংস্থান তৈরি হয়নি। ওরকম করে আমরা বলে থাকি যে উদ্যোক্তা হন, কিন্তু সবাই কিন্তু উদ্যোক্তা হতে পারেনি। তো ওনাদেরকে কিভাবে ইন্টিগ্রেট করবেন? আমি 5 বছর 4 বছর একটা আমি এই বিষয়ে শামস মাহমুদ আপনার সাথে একটা বিরতির পরে এসে কথা বলছি। একই বিষয়ে আপনার সাথে আমরা কথা বলবো, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। কথা বলছিলাম অর্থনীতির অঙ্গনে নতুন বছর নিয়ে। আমি শুরু করতে চাচ্ছি আবারও সৈয়দ নুরুল ইসলাম আপনার কাছ থেকে। আপনি একটা বড় সিচুয়েশন আসলে সুন্দরভাবে আমাদেরকে বুঝালেন, জানালেন যে কিভাবে আসলে দাঁড়াতে পারে। যদি করোনাকালীন সময়ের সাথে আমরা ধরি যে 2021টা কেমন গেছে এবং 2022টা কিভাবে যেতে পারে, কেমন ধরনের অ্যাজাম্পশন আপনি দিবেন এই বিষয়ে? আমরা কিন্তু শুনি নাই, আমরা কিন্তু গল্পের মধ্যে ছিলাম। কোনো ব্যাপার না, আমি আবার জিজ্ঞেস করছি। আমরা জানতে চাচ্ছিলাম যে 2021 সালটা কেমন গেছে বিজিএম এর, এবং তার সাথে সাথে সামনে 2022 সাল আপনারা কি ধরনের এক্সপেকটেশন রাখছেন, আমাদেরকে একটু জানাবেন। আমাকে বলছেন? জি। আমি কিন্তু প্রথমেই বলে ফেলেছিলাম 2021 সালে মোচড় খাওয়া অর্থনীতি। জি, আমি করোনার সমস্যাটার উপরে ভিত্তি করে বলছি যে আসলে এটার কতটা প্রভাব পড়েছে এবং সামনে কি মনে হচ্ছে। আমি মনে করছি সামনে আমাদের জন্য একটা ভালো চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাদের বৈশ্বিক অনেক কিছু আমাদের ফেভারে, যেমন চায়নার প্রোডাকশন কস্ট ইজ গোয়িং আপ, যে কারণে চায়না থেকে আমাদের বিজনেস আসছে। ভিয়েতনামে দের ইজ লট অফ ইস্যুস। মায়ানমার নিয়ে আমাদের যে উদ্বেগ ছিল সেটা কেটে গেছে। কম্বোডিয়া ইজ নো মোর আওয়ার কম্পিটিটর। ইথিওপিয়া ফেল করেছে। সবকিছু মিলে আমাদের অর্ডার বাস্কেটে কিন্তু বড় হবে। আমি আবার ঘুরে ফিরে বলবো যে অর্ডার বাস্কেট বড় হবে, হয়তো $40 বিলিয়ন এক্সপোর্ট করবো 2022 উদ্দেশ্যে। দিন শেষে আমরা যারা ইনভেস্ট করেছি তারা আমাদের ব্যাংক লোন গুলো পেমেন্ট করতে পারবো কিনা। ব্যাংক লোন গুলো পেমেন্ট করতে হলে আমাকে প্রফিট করতে হবে। আমার প্রফিটেবিলিটির জায়গাটা ছোট থেকে ছোট হয়ে আসছে। আমার প্রফিটেবিলিটির জায়গা যখন ছোট হয়, তখন আমি কিন্তু রেভিনিউতে কন্ট্রিবিউট কম করতে পারবো। আমার ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যাবে। আমার ইনভেস্টমেন্ট বন্ধ হওয়া মানে কর্মসংস্থান কমে যাবে। কর্মসংস্থান কমে যাওয়া মানে মানুষের পকেট থেকে টাকা চলে যাবে। মানুষের পকেটে টাকা না থাকা মানে ডিমান্ড কমে যাবে। ডিমান্ড কমে যাওয়ার অর্থ হচ্ছে আবার প্রোডাকশন হাউসগুলো আইডল হবে, এবং প্রোডাকশন হাউসগুলো আইডল হলে আবার জব কার্ড এন্ড স্যালারি কার্ড হবে। জব কার্ড এন্ড স্যালারি কার্ড হলে আবার বাজারে টাকার ফ্লো কমে যাবে। টাকার ফ্লো কমে যাওয়া মানেই হচ্ছে অর্থনীতি সংকুচিত হওয়া। আমার ভয় হচ্ছে 2022 সালে এসে হয়তো ম্যানুফ্যাকচারিং খাত একটা ইনফ্লেটেড সেলস আমরা দেখতে পারবো। আমি বলবো যে ম্যানুফ্যাকচারিং খাতে আমরা ইনফ্লেটেড সেল দেখবো, কারণ র মেটেরিয়ালস এর দাম বেড়ে গেছে, লজিস্টিক কস্ট বেড়ে গেছে। সেটার পুরোটা আমরা না পেলেও কিছুটাও পাবো। তাতে হবে কি আমাদের সিএনএফ প্রাইসটা বেড়ে যাবে, যাতে দেশের বাস্কেটটা হয়তো বড় দেখা যাবে। হয়তো আপনি বলবেন $40 বিলিয়ন, $45 বিলিয়ন এক্সপোর্ট করেছে। দিন শেষে কিন্তু ম্যানুফ্যাকচারিং খাত পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন সেখান থেকে উত্তরণের জন্য আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সরকারের নীতি সহায়তা, আর আমাদের এগ্রিকালচার খাতকে আরো ফোকাস করে সেখানে আরো সচল করা, যাতে ইনফ্লেশনটাকে নিয়ন্ত্রণ করা যায়। এসএমই খাত, আমরা কিন্তু কথা বলছি অল লার্জ স্কেলের লোকজনের কথা। শামস ইজ এ বিগ প্লেয়ার, আমরাও ছোটখাটো। ওয়ালিদ ভাই ম্যাক্রো ইকোনমি এর কথা বলেন, মাইক্রো নিয়ে আমরা বলছি না। আমি মনে করি যে আমাদেরকে অর্থনৈতিক সংকটটা বাঁচাতে হলে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট গভর্নমেন্ট ডুইং এক্সিলেন্টলি ওয়েল। আপনি মানেন আর না মানেন, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার টিম ম্যাক্রো ইকোনমি ম্যানেজমেন্ট ডুইং এক্সিলেন্টলি গুড জব দে আর ডুইং। এখন ম্যাক্রো ইকোনমি কিন্তু ইকোনমির সবকিছু ইন্ডিকেট করে না, এবং মাইক্রো ইকোনমি কিন্তু ইকোনমির মূল জায়গায় কিন্তু, কারণ
ছোট ছোট মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বৃহৎ পরিসরের অর্থনীতি টিকবে না। তাই আমি মনে করি যে আমাদের এখন আমাদেরকে যেমন বড় স্টেক হোল্ডারদেরকেও টিকিয়ে রাখার জন্য সরকারের নীতি সহায়তাগুলোকে কন্টিনিউ করতে হবে, এসএমই কে আরো অনেক বেশি প্রাধান্য দিতে হবে, কৃষি ব্যবস্থাকে আরো বেশি সচল করতে হবে। কারণ আপনি দেখেন মানুষের ইনকাম কমে যাবে, সেখানে কিন্তু এক প্রকার ইনডাইরেক্ট ইনফ্লেশন, যখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে তার ইনকামটা আরো কমে যাবে। যেমন আপনি আগে পেতেন বেতন পেতেন 20,000, এখন পাচ্ছেন 15,000। আপনার জিনিসপত্রের দাম যখন বেড়ে যাবে আপনার 15,000 হয়ে যাবে 10,000। সো যে এই ডাবল ইনফ্লেশনের চাপাই পড়ে শামস মাহমুদ, যে এই বিষয়ে মিডল আপনি কি বলবেন? সৈয়দ নুরুল ইসলাম যে বিষয়গুলো বললো, আপনি যদিও কিছু নিয়ে আমাদের সাথে আলোচনা করছেন না, ওটা ব্যাপারে বলুন, এবং ওনার আসলে যে মন্তব্য এই ব্যাপারেও আমাদেরকে জানাবেন আপনি কি ভাবছেন। আমি 100% একমত নুরুল ইসলাম সাহেবের সাথে। দেখেন, এখানে একটা জিনিস আছে কি, আমাদের মানে কোভিড কালীন যে সমস্যাগুলো হয়েছিল, হ্যাঁ, এখানে এরকম সিনারিও আগে কখনো হয়নি। তো এখানে সরকারের যে পদক্ষেপগুলো ছিল, এটা কিন্তু আমরা অনেক ক্রিটিসিজম করি, কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে যে আপনি টার্কির ইকোনমি দেখেন, তুরস্কর ইকোনমি দেখেন, ওনাদের ইকোনমি কিন্তু ওনাদের মানে যে ইকোনমিক ওই লিরা এগেনস্ট দ্য ডলার যে অবস্থা হয়েছে, ওদের যে শকে গেছে ওরা ইকোনমিতে, এটা কিন্তু একটা বড় একটা জিনিস যে বাংলাদেশে কিন্তু এরকম জিনিস হয়নি। তো আমরা কিন্তু অনেক তুলনায় অনেক ভালো আছি, আমরা অনেক ভালো আছি, হ্যাঁ। কিন্তু এখানে সমস্যা যেটা হলো যে এবার এক্সপোর্টের ক্ষেত্রে যখন আমরা কথা বলছি, আমরা আরএমজি নিয়ে কথা বলছি বারবার, কিন্তু আমরা গত 5 বছর ধরে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন নিয়ে কথা বলছিলাম। তখন অন্য প্রোডাক্ট গুলার আরএমজি সেক্টরকে সরকার যেভাবে প্রাধান্য দিয়ে যে সাপোর্টটা দিয়েছে, অন্য সেক্টর গুলোকে দেওয়া হয়েছিল, ওখানে যারা ব্যবসার সাথে জড়িত ছিল ওনাদের কি অবস্থা? ওনাদের তো যেহেতু সহায়তা পায়নি, ওনারা কিন্তু এখন অনেক বিপদ আছে অনেকের। তারপরে আরেকটা জিনিস হলো যে আরএমজি সেক্টরের কারা ভালো করেছে, সবাই কিন্তু ভালো করেনি। এখানেও একটা জিনিস বুঝতে লাগবে যে আমরা সবসময় বলতাম যে ভ্যালু এডিশন করার জন্য, তো ভ্যালু এডিশন করার জন্য অনেকে যেমন স্যুট মেকিং, তারপরে যেগুলা কোভিড কালীন লকডাউনের জন্য ধরেন অফিস যাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ স্যুটের তখন ডিমান্ড ছিল না। তো যারা স্যুট ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছে বাংলাদেশে, ওনারা কিন্তু একটা সমস্যায় পড়েছে। তো এই তো সব সেক্টর কিন্তু ভালো করেনি, সাব সেক্টর ভালো করেনি। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা ভালো উদ্যোগ নিয়েছে সরকার, যে 20 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে উইদাউট এনি কোলাটারাল। গতকাল একটা সংবাদপত্র দেখলাম, তো এখনো আসছে। আর আরেকটা জিনিস হলো যে সবচেয়ে বড় জিনিস হলো যে আপনার এই নতুন কর্মসংস্থান তৈরি, এইটা নিয়ে আমাদের আসলে ভাবতে লাগবে। কারণ যারা ফ্রেশ আউট অফ ইউনিভার্সিটি যারা আসছে ওয়ার্কফোর্সে, ওনাদেরকে আপনি কিভাবে সম্পৃক্ত করবেন আমাদের ইয়ের সাথে, যেখানে অলরেডি জব ইজ ভেরি স্কেয়ার্স। তারপরে ধরেন আরেকটা জিনিস, এটার পাশাপাশি বলবো যে জনশক্তির রপ্তানির ক্ষেত্রে যেমন মালয়েশিয়া এখন খুলেছে, তো এটা আমরা আশা করতে পারি যে আবার এইসব মার্কেট গুলো রিওপেন হওয়াতে, ডিমান্ড সিঙ্গাপুরও এখন খুলেছে, জি, হ্যাঁ সিঙ্গাপুর তো এখানে যাবে। তো এইসব জায়গায় আমরা যেগুলো 5 বছর ধরে কথা বলছিলাম যে আপগ্রেডেশন, স্কিল আপগ্রেডেশন করতে লাগবে, রিস্কিলিং করতে লাগবে, এইখানে কিন্তু ফোকাস করতে লাগবে। এবং আরেকটা জিনিস হলো যে এফডিআই এর জন্য কিন্তু আমরা গত 3 বছর ধরে দেখেছি অনেক কিছু হয়েছে, কিন্তু বাস্তবতায় কিন্তু আমরা এখনো কোনো এটা ফল দেখিনি। তো এই দিকেও কিন্তু এই বছরটা চ্যালেঞ্জিং বছর থাকবে, কারণ আমরা অ্যাকচুয়ালি অন দ্য গ্রাউন্ড দেখতে চাই যে এফডিআই আসছে বাংলাদেশে। কারণ বাংলাদেশের যে গ্রোথ স্টোরি, এটা কিন্তু মেইন মানে রচনা করেছে লোকাল যারা আমরা আছি। আমরা কিন্তু বাইরের কোম্পানিদেরকে এখানে আকর্ষিত করার জন্য অনেক সুবিধা দিচ্ছি, অনেক ইনসেন্টিভ দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, কিন্তু লোকাল যে এন্টারপ্রেনিয়ার্স, এনারাই কিন্তু এই বাংলাদেশের গ্রোথ স্টোরির মূল অবশ্যই ওনারা তুলে ধরে রেখেছেন, অবশ্যই, জি। তো এগুলো আরেকটা হলো যে ব্যাংকিং সেক্টরে আমার মনে হয় যে একটা বড় জিনিস, ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক, এসএমই সেক্টর, স্পেশালি এসএমই সেক্টর একটা রিস্ট্রাকচারিং করতে লাগবে। কারণ এইটা একটা বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং সেক্টরে আপনি দেখেন, আমি যখন ব্যাংকে ইনস্টলমেন্ট পে না করছি, আপনি কিন্তু অ্যাকচুয়ালি অর্থনীতির কোভিড এর যে শকের জন্য অর্থনীতির আসলে কি অবস্থা, এটা কিন্তু এখনো বুঝতে পারছি না। আপনি যেদিন সবাই 100% লোন যেগুলো নিয়েছিলাম ফেরত দেওয়া শুরু করব, ওই দিন আপনি অ্যাকচুয়ালি বুঝবেন যে কার কি অবস্থা, আমাদের অর্থনীতি কোন জায়গায় আছে। তো আমরা এটা অলমোস্ট লাইক যে অস্ট্রিচ যখন ভয় পায় তখন স্যান্ডের মধ্যে, বালুর মধ্যে মাথাটা ঢুকিয়ে রাখে, কারণ ও কিছু তখন দেখে না, ও ভাবে যে সবকিছু ঠিক আছে। তো আমাদের কিন্তু এখন এই মানে একটা ফেজে যাচ্ছি আমরা।
তো আমাদের মাথাটা বের করে অ্যাকচুয়ালি বুঝতে লাগবে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ আপনি যখন কোনো পলিসি করবেন আপনি কিসের উপর পলিসিটা করবেন। মানে আমি ইভেন যদি এখানে একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে আসি যে কোভিড কালীন সময়ে দরিদ্রের হার কত, দারিদ্রের হার কত, মানে কয়জন ধরেন মিডল ক্লাস থেকে লোয়ার মিডল ক্লাস থেকে তার নিচে গেল, এই ব্যাখ্যাও কিন্তু অনেক গরমিল আছে। যেমন কেউ বলে 2 কোটি, কেউ বলে 3 কোটি। তো কিন্তু সরকার বলছে এখন অন্য একটা নাম্বার। তো আপনি যখন একটা পলিসি করবেন এটাকে সহায়তা করার জন্য, আপনি বেসড অন 1 কোটি লোক করবেন, 2 কোটি লোক করবেন, না 40 লাখ লোক করবেন। তো এগুলো সবকিছু আমাদের ডাটাটাও দিতে লাগবে, অ্যাকচুয়াল পরিস্থিতি কি অর্থনীতি। আর এগুলা এই বছর বড় একটা চ্যালেঞ্জ হবে। আর সবচেয়ে আমার মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নতুন যারা স্টুডেন্ট, যারা গ্রাজুয়েশন করেছে, এনাদের কর্মসংস্থান নিয়ে জি আপনি এর আগেও বলছিলেন। ওয়াজিদ হাসান শাহ, আমরা একটা বিরতির পরে আপনার কাছে ফিরে আসছি, জানতে চাবো যে আপনার কি মতামত হবে এই বিষয়গুলোতে। প্রিয় দর্শক, যেতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। অর্থনীতির অঙ্গনে নতুন বছর নিয়ে কথা বলছিলাম। সৈয়দ নুরুল ইসলাম, আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু জানানোর থাকে। আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের জন্য একটা সংকটকালীন সময় শুরু হয়ে গেছে 2022 সাল। এই 2022 সালে সংকটগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সংকটগুলোকে যদি আমরা রাইটলি অ্যাড্রেস করে এবং সেগুলো কন্টিনিউ করতে না পারি, তাহলে আমাদের জন্য সংকট সমাধান হবে না। আমি মনে করি সরকারের পাবলিক এক্সপেন্ডিচার বাড়ানোর যে পরিকল্পনা সেটাকে ধরে রাখতে হবে, আমাদের এগ্রিকালচার খাতকে আরো শক্ত জায়গায় দাঁড় করাতে হবে, এসএমই কে আরো সাপোর্ট দিতে হবে, আর আমাদের মতো সোকল লার্জ স্টেক হোল্ডারদেরকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের নীতিগত সহায়তাগুলো চালু রাখতে হবে। এটাই হচ্ছে আমার মুদ্রা কথা। না হয় আমাদের 2022 সালে এসে হয়তো আমাদের সেলস বাড়বে, এক্সপোর্ট বাস্কেট বড় হবে, দিন শেষে আমাদের প্রফিট কমলে অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন। জি, অনেক ধন্যবাদ। ওয়াজিদ হাসান শাহ, আপনার কাছে আসতে চাচ্ছি। এক তো দুইজন বক্তার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, শুনতে পারলাম, ওই বিষয়ে আপনার মন্তব্য চাবো। আর তার সাথে সাথে আমাদের অনুষ্ঠানের শেষে যদি আপনার কিছু জানানোর থাকে। ডেফিনেটলি কিছু চ্যালেঞ্জ আছে। শামস বারবার বলছিল আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা, দ্যাট উইল বি এ বিগ চ্যালেঞ্জ। সুখবর হলো যে অনেকেই নাকি রিক্রুটমেন্টে যাচ্ছে এবং বিদেশে আমাদের কর্মী পাঠানোর সিগনিফিকেন্টলি বেড়েছে। আশা করি আমাদের রেমিটেন্স আশাও বাড়বে। সৈয়দ নুরুল ইসলাম ভাই যে কথাগুলো বললেন সেটা অবশ্যই খুবই চিন্তার ব্যাপার, কারণ ওনারা যদি প্রফিট না করতে পারেন, বড় ব্যবসায়ীরা যদি প্রফিট না করতে পারে, তারা মানে যদি আমাদের মুদ্রাস্ফীতি এই অবস্থায় থাকে, বেতন কিভাবে তারা বাড়াবে এবং মানুষের ক্রয় ক্ষমতা কি করে অটুট থাকবে, এটা অবশ্যই চ্যালেঞ্জের ব্যাপার। আমি অলসো ওইটা নিয়েও একটু চিন্তিত যে আমাদের ডিভ্যালুয়েশন, টাকা ডিভ্যালুয়েশন কতটা হয়, কারণ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমতে থাকবে ইনফ্লেশন বাড়লে এবং আমাদের টাকা ডিভ্যালুয়েশন হলে। কিন্তু তারপরেও আমি আশাবাদ ব্যক্ত করতে চাই। নতুন বছরে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হলো এই বছর, ইনশাল্লাহ আমরা পদ্মা সেতু উদ্বোধন করব। পদ্মা সেতু উদ্বোধনের ফলে আমাদের যে কি বলে আমাদের কানেক্টিভিটি বাড়বে, তার ফলে কিন্তু আমার মনে হয় আমাদের অর্থনীতিতে অনেক ভালো প্রভাব পড়বে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করতে চাই আজকের মধ্যে। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ নুরুল ইসলাম আপনাকে এবং ওয়াজিদ হাসান শাহ। শামস মাহমুদ, উনি প্রবাবলি ডিসকানেক্টেড হয়ে গেছে আমাদের সাথে। আমাদের সম্মানিত অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বীজ সংলাপ এখানেই শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে থাকার জন্য। প্রিয় দর্শক, করোনাকালীন সময়ে কাটিয়ে এসেছি একটি দীর্ঘ বছর। এই বছরটিও হয়তো কিছুটি চ্যালেঞ্জের মাঝখানে যাবে। সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন, স্বাস্থ্যবিধি তার সাথে সাথে মেনে চলুন এবং নিউজ 24-এর সাথেই থাকুন।